পৃষ্ঠা 222 কন্টিনিউড। প্রশ্ন 9, ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের কারণগুলি আলোচনা করো। উত্তর। সূচনা। রাজনৈতিক স্বাধীনতা অটুট রাখার জন্য সবার আগে প্রয়োজন একটি সুদৃঢ় অর্থনৈতিক বুনিয়াদ। স্বাধীনতার পর ভারতের মতো কৃষিভিত্তিক অনুন্নত দেশের পক্ষে অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজন অস্বীকার করা যায় না। ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অনুযায়ী অর্থনৈতিক কর্মসূচি গৃহীত হয়েছে। এই অর্থনৈতিক কর্মসূচির অঙ্গরূপে গ্রহণ করা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের কারণ: 1. জাতীয় আয় বৃদ্ধি করা। অর্থনৈতিক উন্নয়নের গতিকে ধরে রাখার জন্য জাতীয় আয়ের বৃদ্ধি ঘটানো প্রয়োজন, কারণ অর্থনৈতিক উন্নয়ন প্রত্যক্ষভাবে সঞ্চয় ও বিনিয়োগ এই আয় অনুপাতের ওপর নির্ভরশীল। তাই অর্থনৈতিক বিকাশের হারে যাতে ধারাবাহিকতা বজায় থাকে তার জন্য বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাহায্যে জাতীয় আয় বৃদ্ধির চেষ্টা করা হয়। 2. আর্থিক সংকট মোচন। দেশ ভাগের পর জাতীয় জীবনে তীব্র আর্থিক সংকট নেমে আসে। যুদ্ধ ও দেশ ভাগের ফলে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যের ঘাটতি, কাঁচামালের অভাব প্রভৃতি কারণে দেশবাসী চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হয়। পৃষ্ঠা 223। এই আর্থিক সংকট থেকে দেশবাসীকে উদ্ধার করার লক্ষ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। 3. জীবনযাত্রার মান উন্নয়ন। অর্থনৈতিক দুর্বলতার জন্য ভারতবাসীর জীবনযাত্রার মান ছিল অনুন্নত। স্বাধীনতার পর দেশে দরিদ্র জনগণের জীবনযাপনের ন্যূনতম চাহিদাগুলিকে পূরণ করে তাদের আরও উন্নত জীবনযাপনের সুযোগ করে দেওয়া ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের অন্যতম লক্ষ্য। 4. কৃষিক্ষেত্রে অগ্রগতি ঘটানো। স্বাধীনতার পর দেশ জুড়ে মারাত্মক খাদ্য সংকট দেখা দেয়। দেশ ভাগের পর বিপুল সংখ্যক শরণার্থীর চাপ এই খাদ্য সংকটকে আরও তীব্র করে তোলে। এর মোকাবিলায় কৃষিজাত উৎপাদন বৃদ্ধি এবং কৃষি জমিকে সেচের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। কৃষি উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী প্রকল্পের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। সার্বিকরূপে কৃষিক্ষেত্রে উন্নতি ঘটানোর জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়। 5. শিল্পে অগ্রগতি ঘটানো। ভারী ও যন্ত্রপাতির নির্মাণ শিল্পকে বেশি গুরুত্ব দিয়ে শিল্পায়নের গতি বাড়ানোর চেষ্টা করা হয়। এর পাশাপাশি বিভিন্ন শিল্পে কর্মসংস্থানের ওপরও বিশেষ নজর দেওয়া হয়। বিভিন্ন জাতীয় শিল্পে সমৃদ্ধি ও শিল্পজাত পণ্যের মান উন্নয়নের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। 6. বেকার সমস্যার সমাধান। দেশ ভাগের পর ভারতে বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম ছিল বেকার সমস্যা। উন্নয়নমূলক কর্মপদ্ধতির মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করা হয়। এর পাশাপাশি ভারী ও রাসায়নিক শিল্প, এমনকি কুটির শিল্পের উন্নতির মাধ্যমে কর্মসংস্থান নির্ধারণের লক্ষ্যমাত্রা স্থির করা হয়। এই নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের জন্য গৃহীত হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রশ্ন 10, জওহরলাল নেহেরুর প্রধানমন্ত্রিত্বকালে 1947 থেকে 1964 খ্রিস্টাব্দ ভারতে সংসদীয় গণতন্ত্রের বিকাশ আলোচনা করো। উত্তর। সূচনা। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর আমলে ভারতীয় সংবিধানের আদর্শ ও লক্ষ্য রূপায়িত করার জন্য বেশ কিছু উদ্যোগ ও কর্মসূচি গ্রহণ করা হয়। এই উদ্যোগ ও কর্মসূচিগুলি সংসদীয় গণতন্ত্রের বিকাশ ঘটায়। ইতিহাসবিদ বিপান চন্দ্রের মতে কোট 1951 থেকে 1964 খ্রিস্টাব্দ ছিল উচ্চাশা, উৎসাহ ও বিশ্বাসের কাল আনকোট। নেহেরুর প্রধানমন্ত্রিত্বকালে সংসদীয় গণতন্ত্রের বিকাশ। 1. সাধারণ নির্বাচন। 1.
প্রথম সাধারণ নির্বাচন। স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1952 খ্রিস্টাব্দে। প্রত্যাশা মতোই জাতীয় কংগ্রেস এই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়। নির্বাচনে কংগ্রেস লোকসভার 75% ও রাজ্য বিধানসভাগুলির 68.5% আসনে জয়লাভ করে। 2. দ্বিতীয় ও তৃতীয় সাধারণ নির্বাচন। নেহেরুর আমলে অনুষ্ঠিত অন্য দুটি সাধারণ নির্বাচনেও 1957 খ্রিস্টাব্দ ও 1962 খ্রিস্টাব্দ কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে মন্ত্রিসভা গঠন করে ও এই দুটি নির্বাচনে কংগ্রেস লোকসভায় যথাক্রমে 371টি এবং 361টি আসনে বিজয়ী হয়। আসনে বিজয়ী হয়। 3. প্রথম কমিউনিস্ট মন্ত্রিসভা। 1957 খ্রিস্টাব্দের দ্বিতীয় সাধারণ নির্বাচনে প্রদেশে প্রথম অকংগ্রেসি মন্ত্রিসভা গঠিত হয়। EMS নাম্বুদিরিপাদের নেতৃত্বে ভারতের মধ্যে প্রথম কেরলে কমিউনিস্ট সরকার গঠিত হয়। এটিই ছিল সারা বিশ্বের ইতিহাসে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত প্রথম কমিউনিস্ট সরকার। 2. নেহেরুর নেতৃত্বে আর্থ-সামাজিক বিকাশ। জওহরলাল নেহেরু আর্থ-সামাজিক বিকাশের লক্ষ্যে নানা ব্যবস্থা নেন, যেমন এ. নেহেরু সংবিধানের ভিত্তিতে ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে দৃঢ় করতে উদ্যোগী হন। কেন্দ্রের মর্যাদা ক্ষুণ্ণ না করে তিনি প্রদেশগুলিকে সাংবিধানিক অধিকার ও মর্যাদা দেন। বি. নেহেরু সংসদের মর্যাদা ও শক্তিবৃদ্ধির বিষয়ে বিশেষ যত্ন নেন। বিরোধী দল যাতে সংসদে তাদের বক্তব্য পেশ করতে পারে সেদিকে সতর্ক দৃষ্টি দেওয়া হয়। সি. বিচার বিভাগের স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হয়। আদালত সরকারের ভূমি সংস্কার বিল নাকচ করে দিলে সরকার নীরবে তা মেনে নেয়। অন্যতম ডি। আবার পড়ছি, আদালত সরকারের ভূমি সংস্কার বিল নাকচ করে দিলে সরকার নীরবে তা মেনে নেয়। ডি. সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়। ই. স্বাধীন ভারতের অন্যতম সমস্যা ছিল ভাষাগত বৈচিত্র্য, তাই ভাষাভিত্তিক রাজ্য গঠনের প্রয়োজন অনুভূত হয়। 1956 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন জারি করা হয়। এই আইন অনুসারে অন্ধ্র, মহীশূর, বোম্বাই, পাঞ্জাব প্রভৃতি রাজ্যের পুনর্গঠন করা হয় এবং কেরালা, গুজরাট, হরিয়ানা রাজ্যের সৃষ্টি করা হয়। ফুটনোট। রাজ্য পুনর্গঠন আইন অনুসারে 1. হায়দ্রাবাদে তেলেঙ্গানা অঞ্চলটি অন্ধ্রের সঙ্গে যুক্ত করা হয়। 2. বোম্বাইকে ভাগ করে আলাদা গুজরাট রাজ্য সৃষ্টি করা হয়। 3. পাঞ্জাবকে ভাগ করে পাঞ্জাব ও হরিয়ানা নামে দুটি আলাদা রাজ্য সৃষ্টি করা হয়। 4. মালাবার জেলার সঙ্গে কোচিন, ত্রিবাঙ্কুর যোগ করে কেরালা রাজ্য গঠিত হয়। মূল পাঠে ফিরে এলাম। এফ. সামাজিক সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে 1955 খ্রিস্টাব্দে অস্পৃশ্যতা বিরোধী আইন গৃহীত হয়। তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য সামাজিক শ্রেণীর জন্য সরকার নির্দিষ্ট কর্মসূচি রূপায়ণ করে। জি. নারীর সামাজিক মর্যাদা উন্নয়নেও নেহেরু যত্নবান ছিলেন। এই উদ্দেশ্যে তিনি হিন্দু কোড বিল পাস করেন। এইচ. অর্থনৈতিক ক্ষেত্রে ভারতকে স্বয়ংভর করার জন্য পরিকল্পিত অর্থনীতির সূচনা ঘটে। ভারত সরকার সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য ঘোষণা করে। পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলিতে এই লক্ষ্য সংযোজিত হয়। এখানে জওহরলাল নেহেরু একটি ছবি দেওয়া আছে। পৃষ্ঠা 224। 3. আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভব। 1958 থেকে 1960 খ্রিস্টাব্দে ভারতের বিভিন্ন অঞ্চলে
কয়েকটি আঞ্চলিক দলের প্রতিষ্ঠা হয়। স্বতন্ত্র দল, তামিলনাড়ুতে ডিএমকে দল, মহারাষ্ট্রে গোমন্তক দল, পাঞ্জাবে আকালি দল প্রভৃতি উল্লেখযোগ্য। 4. জাতীয় উন্নয়ন পর্ষদ গঠন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয়। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এবং পরিকল্পনা কমিশনের সদস্যদের এই পর্ষদের অন্তর্ভুক্ত করা হয়। পর্ষদ জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত আর্থ সামাজিক বিষয়গুলি বিচার বিবেচনার কাজ শুরু করে। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারেরই হয়েই এই পর্ষদ কাজ করে থাকে। মূল্যায়ন। স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের বিকাশ ভারতকে একটি সম্পূর্ণ গণতান্ত্রিক দেশরূপে গড়ে উঠতে সাহায্য করে। সংসদীয় ব্যবস্থায় ভারতের সকল রাজনৈতিক দল এবং সকল ভারতবাসী নিজেদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করার এবং ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার পায়। 11। প্রশ্ন 11। জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি কী ছিল, অথবা ভারতের জোট নিরপেক্ষ নীতি গ্রহণের কারণগুলি কী ছিল? উত্তর। সূচনা। মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট ও সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোটের পারস্পরিক দ্বন্দ্ব থেকে উদ্ভূত কোট ঠান্ডা লড়াই আনকোট এর আবর্ত থেকে নিজেকে দূরে রেখে জাতীয় স্বার্থ ও নবলব্ধ স্বাধীনতাকে রক্ষার জন্য ভারত জোট নিরপেক্ষ বিদেশ নীতি গ্রহণ করে। জোট নিরপেক্ষ নীতি গ্রহণের কারণ বা উদ্দেশ্য। ভারতের জোট নিরপেক্ষ নীতি গ্রহণের কারণগুলি হল: 1. ভৌগোলিক সুরক্ষা। এশিয়া মহাদেশের দক্ষিণে এমন একটা জায়গায় ভারতের অবস্থান যা তাকে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ স্থাপনকারী দেশে পরিণত করেছে। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, ব্রহ্মদেশ, শ্রীলঙ্কা এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির পরোক্ষ প্রভাব জোট নিরপেক্ষ নীতি গ্রহণে ভারতকে প্রভাবিত করেছে। 2. জাতীয় ঐতিহ্য রক্ষা। সুপ্রাচীন কাল থেকেই ভারত অহিংসা, শান্তি, সহমর্মিতা ও সহনশীলতার আদর্শে বিশ্বাসী। হিংসা জর্জরিত পৃথিবীতে বুদ্ধ ও অশোকের শান্তির বাণী ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল। ক্ষমতার শীর্ষে উঠেও আকবর ও শিবাজি সহনশীলতার কথা প্রচার করেন। এই সুমহান আদর্শ ও জাতীয় ঐতিহ্য বহন করার উদ্যোগ থেকেই ভারত সরকার জোট নিরপেক্ষ নীতি গ্রহণে অগ্রসর হয়। 3. রাজনৈতিক স্বতন্ত্রতা। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভারত পুঁজিবাদ বা সাম্যবাদ কোনো একটিকে সম্পূর্ণরূপে গ্রহণ করেনি, কারণ ভারত গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নিজেই ঔপনিবেশিকতাবাদ, সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদের ঘোরতর বিরোধী ছিলেন। জওহরলাল নেহেরু বলেছিলেন, কোট বিশ্বের পক্ষে ও আমাদের পক্ষে যা ক্ষতিকর তা আমরা নির্দ্বিধায় নিন্দা করব, আনকোট। 4. আর্থসামাজিক উন্নতি। স্বাধীনতা লাভের ঠিক পরের মুহূর্ত থেকেই ভারত এক গভীরতর আর্থসামাজিক সংকটের মুখে পড়ে। দেশ ভাগ, উদ্বাস্তু সমস্যা, বেকারত্ব, খাদ্যাভাব, কালোবাজারি, সাম্প্রদায়িক দাঙ্গা এসব সমস্যার ফলে ভারতীয় অর্থনীতি একেবারে ভেঙে পড়লে নেহেরু স্বতন্ত্র আর্থিক পরিকল্পনা গ্রহণের দ্বারা আর্থসামাজিক পরিস্থিতির উন্নতি ঘটাতে সচেষ্ট হন। 5. জাতীয় স্বার্থের সংরক্ষণ। জাতীয় স্বার্থকে উপেক্ষা করে কোনো দেশেরই পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় না, তবে এই স্বার্থ সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে, কিন্তু কখনোই উপেক্ষিত হতে পারে না। সাম্যবাদী বা ধনতন্ত্রবাদী কোনো জোটের মধ্যে না গিয়ে নেহেরু মিশ্র অর্থনীতি ও স্বাধীন বিদেশ নীতি গ্রহণের দ্বারা জাতীয় স্বার্থের সংরক্ষণ করতে চেয়েছিলেন। এ প্রসঙ্গে নেহেরু বলেছেন, কোট স্বাভাবিকভাবেই আমি ভারতের স্বার্থের দিকে লক্ষ্য রেখেছি, কারণ এটিই আমার প্রধান কর্তব্য, আনকোট।
Quote, I have naturally looked into the interests of India because it is my first duty. Unquote. 6. আন্তর্জাতিক পরিস্থিতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাম্যবাদী ও ধনতন্ত্রবাদী এই দুই পরস্পর বিরোধী শক্তিজোটে বিভক্ত বিশ্ব যখন ঠান্ডা লড়াইয়ে মত্ত, তখন ভারত কোনো জোটেই অংশগ্রহণ না করে নিরপেক্ষ নীতি গ্রহণ করে, কারণ দ্বিমেরুযুক্ত বিশ্বে কোনো একপক্ষ অবলম্বন করলে ভারতকেও যুদ্ধের দায়ভার নিতে হতো। এতে ভারতের অগ্রগতি ব্যাহত হতো। 7. তৃতীয় শক্তি জোটের নেতৃত্ব। যে সমস্ত দেশ ঠান্ডা লড়াইয়ের বাইরে থাকতে চাইছিল, আয়তন হোক বা জনসংখ্যা, উভয় ব্যাপারেই ভারতের কাছে তারা ছিল নিতান্তই নগণ্য। সুতরাং নিজের নেতৃত্বে বিশ্বে একটা জোট নিরপেক্ষ গোষ্ঠী বা তৃতীয় শক্তি জোট গড়ে তোলার লক্ষ্যেও ভারত জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করে। প্রশ্ন 12, জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝায়? ভারতের জোট নিরপেক্ষতার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, সূচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী বা সমাজতান্ত্রিক জোট, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক রাষ্ট্র জোট গঠিত হয়। এই দুই জোটের কোনোটিতেই যোগ না দিয়ে স্বাধীনভাবে উভয় জোটের সঙ্গেই বন্ধুত্ব বা সমদূরত্ব বজায় রেখে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে বৈদেশিক সম্পর্ক পরিচালনার নীতি জোট নিরপেক্ষ নীতি নামে পরিচিত। ভারতের জোট নিরপেক্ষতার বৈশিষ্ট্য। 1. নিরপেক্ষতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বের দুই প্রধান শক্তিগোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতান্ত্রিক রাষ্ট্র জোট ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্র জোটের বাইরে থেকে ভারত নিরপেক্ষতার নীতি অবলম্বন করে চলে। পৃষ্ঠা 225। 2. শান্তির নীতি। ভারতের জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতি সম্পূর্ণরূপে শান্তির ওপর প্রতিষ্ঠিত। ভারত বিশ্বাস করে যে শান্তিপূর্ণ পদ্ধতিতে বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার সমাধান সম্ভব। তাই দেখা যায় কোরিয়া, ইন্দোচীন ও মধ্যপ্রাচ্যে ভারত শান্তির পথ ধরে বিভিন্ন সমস্যার সমাধানে সচেষ্ট হয়েছে। 3. স্বাধীন পররাষ্ট্র নীতি। উপযুক্ত সামরিক শক্তির অভাব থাকলেও ভারত স্বাধীনভাবেই তার পররাষ্ট্র নীতি প্রয়োগ করতে সদা সচেষ্ট। অন্য কোনো রাষ্ট্রকে অনুসরণ করে বা অপরের পরামর্শ মেনে ভারত তার পররাষ্ট্রনীতি পরিচালনা করতে চায় না। 4. বর্ণবৈষম্যের বিরোধিতা। ভারত বর্ণবৈষম্য ও জাতিগত বিদ্বেষের বিরোধী। তাই দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের ওপর শ্বেতাঙ্গদের অত্যাচারের বিরুদ্ধে ভারতকে প্রতিবাদ জানাতে বা কমনওয়েলথ ও জাতিপুঞ্জে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে ভারতকে ইতিবাচক ভূমিকা নিতে দেখা যায়। 5. ঔপনিবেশিকতাবাদের বিরোধিতা। দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনাম, নামিবিয়া, অ্যাঙ্গোলা, মোজাম্বিক এবং কঙ্গোর ঔপনিবেশিকতা বিরোধী মুক্তিযুদ্ধে ভারত সক্রিয় সমর্থন জানিয়েছে। 6. সর্বাত্মক নিরস্ত্রীকরণ। ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য হল সর্বাত্মক নিরস্ত্রীকরণের প্রতি অকুণ্ঠ সমর্থন। ভারত আণবিক বোমা তৈরির ক্ষমতা রাখলেও তা যুদ্ধের কাজে ব্যবহার করতে চায় না। উপসংহার: ভারত জোট নিরপেক্ষ নীতির সফল প্রয়োগ ঘটিয়ে তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক আস্থার পরিবেশ গড়ে তুলতে সচেষ্ট। জওহরলাল ভারতের জোট নিরপেক্ষতার স্বরূপ প্রসঙ্গে বলেন, ভারত বিশ্বাস করে যে প্রতিবেশী দেশগুলির সঙ্গে শান্তিপূর্ণ বন্ধুত্বসুলভ আচরণ এবং বিশ্বের সকল দেশের সহযোগিতার মাধ্যমে প্রকৃত শান্তি অর্জন করা সম্ভবপর হবে। প্রশ্ন 13, বান্দুং সম্মেলনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, সূচনা। 1955 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এশিয়ার 14টি দেশ নিজেদের মধ্যে
ঐক্য সুদৃঢ়করণে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, বর্ণবৈষম্য প্রথার বিরুদ্ধে শপথ গ্রহণ করে। এরপর ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এশিয়া ও আফ্রিকা মহাদেশের 29টি দেশের প্রতিনিধিরা একজোট হয়ে একটি জোট নিরপেক্ষ আন্দোলনে মিলিত হন 18 থেকে 26 এপ্রিল 1955 খ্রিস্টাব্দ, যা বান্দুং সম্মেলন নামে পরিচিত। বান্দুং সম্মেলন। এক, সম্মেলনের উদ্দেশ্য। বান্দুং সম্মেলন ছিল সোভিয়েত মার্কিন ঠান্ডা লড়াইয়ের প্রভাবমুক্ত দেশগুলির স্বাধীন সত্তা ঘোষণার প্রথম যৌথ প্রয়াস। তাই বলা হয় বান্দুং সম্মেলন থেকেই আনুষ্ঠানিকভাবে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়। উল্লেখ্য যে পশ্চিমী জোটভুক্ত 6টি দেশ পাকিস্তান, ইরাক, ইরান, তুরস্ক, ফিলিপিন্স ও থাইল্যান্ড এই সম্মেলনে যোগদান করে। 2, উদ্যোক্তা। এই সম্মেলনটির মূল উদ্যোক্তা ছিল ইন্দোনেশিয়া, বার্মা, পাকিস্তান, সিলোন, শ্রীলঙ্কা এবং ভারত। এই সম্মেলনের কার্যনির্বাহক ছিলেন রাসেল আব্দুল গানি, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এই সম্মেলনের উদ্যোক্তা ও মধ্যমণি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী আলী শস্ত্রমিদজাসো একটি ছবি রয়েছে, নিচে লেখা আছে বান্দুং সম্মেলন। 3, 10শীল নীতি। বান্দুং সম্মেলনে জওহরলাল নেহেরুর পঞ্চশীল নীতি 10শীল নীতিতে পরিণত হয়। বলা হয় এখানে গৃহীত ওই 10টি নীতি বিশ্বে জোট নিরপেক্ষ আন্দোলনের সূত্রপাত করেছিল। এই 10টি নীতি হল: এ, রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক মর্যাদা জ্ঞাপন। বি, অপরকে আক্রমণ নয়, আগ্রাসনের ভীতি প্রদর্শনও নয়। সি, অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ নয়। ডি, সমমর্যাদা ও পারস্পরিক সহযোগিতা প্রদান। ই, গণতন্ত্র ও সাম্যবাদ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থান, আপোষ, সালিসি আলাপ আলোচনা বা মধ্যস্থতার মাধ্যমে সমস্ত বিরোধের মীমাংসা। এফ, মানবাধিকার ও জাতিপুঞ্জের সনদের উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি সম্মান প্রদর্শন। জি, সমস্ত বর্ণ ও জাতির সমান অধিকারের স্বীকৃতি। এইচ, সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি মর্যাদা প্রদর্শন। আই, কোনো বৃহৎ শক্তির সামরিক স্বার্থরক্ষা করা থেকে বিরত হওয়া। জে, ন্যায়নীতি ও আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি সম্মান প্রদর্শন। 4, বান্দুং সম্মেলনের সাফল্য। বান্দুং সম্মেলনের সাফল্য প্রসঙ্গে বলা যায়: এ, এই সম্মেলনে যোগদানকারী 29টি দেশ পরস্পরের সাথে পরিচিত হবার সুযোগ পায়। বি, এই সম্মেলনে আফ্রো এশীয় দেশগুলি নিজেদের মতামত একে অপরকে জানানোর, বোঝানোর সুযোগ পায়। সি, এই সম্মেলনে জওহরলালের গৌরবজনক ভূমিকা, মিশরের গামাল আবদেল নাসেরের ভূমিকা এবং ইন্দোনেশিয়ার সুকর্ণর ইতিবাচক ভূমিকার ফলে জাতীয় নেতারূপে তাঁদের মর্যাদা বাড়ে। ডি, এই সম্মেলনে যোগদানকারী সদস্য রাষ্ট্রগুলি জাতিপুঞ্জের উদ্দেশ্য নীতির প্রতি পূর্ণ সমর্থন জানায়। ই, এশিয়া ও আফ্রিকা মহাদেশের সদ্য স্বাধীনতা পাওয়া দেশগুলি একে অপরকে সহযোগিতা করার সুযোগ পায়। পৃষ্ঠা 226। 5, বান্দুং সম্মেলনের ব্যর্থতা। বান্দুং সম্মেলনের সাফল্যের পাশাপাশি কয়েকটি ব্যর্থতাও দেখা যায়। এ, বিশ্ব শান্তি নিয়ে এই সম্মেলনে আলোচনা হলেও এ ব্যাপারে কোনো নতুন পথের সন্ধান মেলেনি। বি, বিশ্ব রাজনীতির সমস্যাগুলির কোনো স্থায়ী সমাধান হয়নি। সি, এই সম্মেলন থেকে কোনো আন্তর্জাতিক স্থায়ী সংগঠন প্রতিষ্ঠার আভাস মেলেনি। উপসংহার: বান্দুং সম্মেলন
জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাতিষ্ঠানিক ভিত্তিকে সুদৃঢ় করতে ব্যর্থ হয়, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে যেভাবে বান্দুংয়ের 10টি নীতি ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করেছিল তা প্রশংসনীয়। সর্বোপরি এই সম্মেলন থেকেই কম্বোডিয়া, শ্রীলঙ্কা, জর্ডান, লিবিয়া, নেপাল ও জাপান সহ বিভিন্ন দেশের জাতিপুঞ্জের সদস্যপদ লাভের দাবিকে সমর্থন করা হয়েছিল। প্রশ্ন 14, কোরিয়ার সংকটের সমাধানে নেহেরু নেতৃত্বাধীন ভারতের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। উত্তর, সূচনা। কোরিয়া যুদ্ধে ভারত এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত ভারতের উদ্যোগেই একটি অস্থায়ী কমিশন গঠনের মধ্যে দিয়ে কোরিয়ার সমস্যার সমাধান হয়, বিশেষত যুদ্ধবন্দী প্রত্যর্পণ মেটে। কোরিয়া সংকটের সমাধানে ভারতের ভূমিকা: 1. সভাপতিত্বে। 1. যুদ্ধবিরতি ঘোষণায়। 2. কোরিয়ার মধ্যে সমস্যার সূচনা লগ্নেই তার সমাধানের উদ্দেশ্যে জাতিপুঞ্জে 9 জন সদস্যের একটি অস্থায়ী কমিশন, ইউনাইটেড নেশন টেম্পোরারি কমিশন অন কোরিয়া গঠন করে, যার সভাপতি ছিলেন বিশিষ্ট ভারতীয় কূটনীতিবিদ KPS মেনন। প্রতিবেদনে মেনন বৃহৎ শক্তিবর্গকে ঐক্যবদ্ধভাবে এই সমস্যা মিটিয়ে নেবার আহ্বান জানান, নচেত এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সাবধান করে দেন। ভারতের অদম্য প্রচেষ্টায় 1953 খ্রিস্টাব্দের 27 জুলাই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। 2. যুদ্ধবন্দী সমস্যায়। যুদ্ধ শেষে যুদ্ধবন্দী সমস্যার সমাধানের জন্য ভারতের জেনারেল থিমাইয়ার সভাপতিত্বে গঠিত হয় কোর্ট নিরপেক্ষ রাষ্ট্রসমূহের প্রত্যাবাসন কমিশন আনকোট নিউট্রাল নেশনস রিপ্যাট্রিয়েশন কমিশন। নিরপেক্ষ রাষ্ট্রজোটের এই কমিশন ঘোষণা করে যে স্বদেশে ফিরতে না চাওয়া যুদ্ধবন্দীরা নিরপেক্ষ দেশে বাস করতে পারবেন। স্বদেশে ফিরতে অনিচ্ছুক যুদ্ধবন্দীরা বেসামরিক ব্যক্তিরূপে চিহ্নিত হবেন। অনিচ্ছুক ও বেসামরিক 15,000 যুদ্ধবন্দী ফরমোজা অর্থাৎ তাইওয়ান এবং 7,000 উত্তর কোরিয়ান যুদ্ধবন্দী দক্ষিণ কোরিয়ায় বসবাস করতে পারবেন। কমিশনের এই ঘোষণায় যুদ্ধবন্দী সমস্যার সন্তোষজনক মীমাংসা হয়। 2. শান্তির প্রতি দায়বদ্ধতায়। 2. কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে নিরাপত্তা পরিষদের সঙ্গে ভারত ও উত্তর কোরিয়াকে আক্রমণকারী বলে চিহ্নিত করা হয়, তবে কোরিয়া সমস্যার সমাধানে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপের প্রস্তাবে ভারত প্রতিবাদ জানায়। ভারত জানায় এতে কোরিয়া সমস্যা আরও জটিল হয়ে উঠবে। ভারতের লক্ষ্য ছিল যুদ্ধের আগ্রাসী কর্মসূচি থেকে উভয় পক্ষকে সরিয়ে শান্তির পথে নিয়ে আসা। কোরিয়া যুদ্ধে চীনকে সমর্থন জানালেও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্ভুক্তির পক্ষে সওয়াল করেন। এক্ষেত্রে নেহেরুর ধারণা ছিল জাতিপুঞ্জের বাইরে থাকলে চীন আরও বেপরোয়া হয়ে উঠতে পারে, যা বিশ্ব শান্তির পক্ষে কাম্য নয়। কোরিয়ার সমস্যায় ভারতের শান্তিকামী ভূমিকা দেখে সোভিয়েত রাশিয়া ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে আগ্রহী হয় এবং 1952 খ্রিস্টাব্দের পর থেকে কাশ্মীর প্রশ্নে সোভিয়েত রাশিয়া ভারতের পাশে এসে দাঁড়ায়। 3. জাতিপুঞ্জের মার্কিন তাঁবেদারির বিরোধিতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দুভাগে বিভক্ত হয়। উত্তর কোরিয়াতে কমিউনিস্ট নিয়ন্ত্রণ এবং দক্ষিণ কোরিয়াতে মার্কিন সহ পাশ্চাত্য শক্তির নিয়ন্ত্রণ কায়েম হয়। ভারত এই 2 কোরিয়ার সংযুক্তির প্রস্তাব দিলেও তা গৃহীত হয়নি। উত্তর কোরিয়া প্রথমে দক্ষিণ কোরিয়াতে আক্রমণ করলে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ এর নিন্দা করে যুদ্ধবিরতির একটি প্রস্তাব গ্রহণ করে। ভারত এই প্রস্তাবের পক্ষে থাকে। অপর একটি প্রস্তাবে নিরাপত্তা পরিষদ দক্ষিণ কোরিয়াকে সামরিক সাহায্যদানের লক্ষ্যে একটি যুক্ত বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়। সম্মিলিত জাতিপুঞ্জ বাহিনীর অঙ্গ হিসেবে জেনারেল ম্যাক আর্থারের নেতৃত্বে মার্কিন সেনাদল দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ার সেনাদের উৎখাত করে
মার্কিন সেনাদল দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ার সেনাদের উৎখাত করে ও সেখানে প্রবেশ করে। চীনের বিরোধিতা করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করে। এর প্রতিক্রিয়া হিসেবে সম্মিলিত জাতিপুঞ্জ চীনকে আক্রমণকারী দেশ বলে ঘোষণা করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পরমাণু বোমা ব্যবহারের হুমকি দেয়। ভারত সম্মিলিত জাতিপুঞ্জের এই নীতির তীব্র বিরোধিতা করে, কেননা এটা দিনের আলোর মতোই স্পষ্ট ছিল যে চীন নয়, মার্কিন যুক্তরাষ্ট্র ছিল আক্রমণকারী দেশ। 4. চীন ও কোরিয়ার যুদ্ধবিরতিতে ভূমিকা। জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী উত্তর কোরিয়া দখলের পর চীন সীমান্তে ইয়ালু নদীর তীরবর্তী অঞ্চলে বোমাবর্ষণ শুরু করলে সোভিয়েত মদতপুষ্ট চীনের স্বেচ্ছাসেবক বাহিনী জাতিপুঞ্জের বাহিনীর ওপর পাল্টা আক্রমণ করে। চীনা বাহিনী দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল দখল করে নিলে মার্কিন কর্তৃপক্ষ জেনারেল ম্যাকআর্থারকে বরখাস্ত করে চীনের সঙ্গে সমঝোতা চায়। অবশেষে সোভিয়েত রাশিয়ার মধ্যস্থতায় উভয়ের মধ্যে যে যুদ্ধবিরতির প্রস্তাব আসে, ভারত তাতে সমর্থন জানায়। ভারতের সভাপতিত্বে একটি নিরপেক্ষ কমিশনের ওপর দুই দেশের বন্দি বিনিময় দায়িত্ব দেওয়া হয়। ইতিপূর্বে জাতিপুঞ্জে চীনকে আক্রমণকারী বলে অভিহিত করে একটি প্রস্তাব পাস হলে ভারত তার বিরোধিতা করে। 5. জোট নিরপেক্ষতার সুদৃঢ়করণে। ভারত যে জোট নিরপেক্ষ নীতির প্রতি আন্তরিকভাবে বিশ্বাসী তা কোরিয়ার যুদ্ধে ভারতের ভূমিকা থেকে পরিস্ফুট হয়। ভারতের জোট নিরপেক্ষতার মধ্যে যে কোনো খাদ নেই তা বোঝা যায় যখন নেহেরু সরকার উত্তর কোরিয়াকে প্রথমে আক্রমণকারী দেশ হিসেবে দাবি করলে মার্কিন যুক্তরাষ্ট্র খুশি হয়। পৃষ্ঠা 227। কিন্তু সোভিয়েত রাশিয়া ও চীন তা মানতে পারেনি। আবার পরে মার্কিন সেনা অধিনায়ক জেনারেল ম্যাকআর্থার উত্তর কোরিয়া আক্রমণ করলে মার্কিন যুক্তরাষ্ট্র রুষ্ট হয়, কিন্তু চীন ও সোভিয়েত রাশিয়া খুশি হয়। অর্থাৎ জোট নিরপেক্ষ দেশ হওয়ায় ভারত স্পষ্টভাবে নিজের অবস্থান জানাতে পেরেছিল, আর এখানেই ভারতের জোট নিরপেক্ষ নীতির সফলতা। মূল্যায়ন। কোরিয়ার সমস্যার মীমাংসায় জাতিপুঞ্জের অনুরোধে ভারত বিশেষ কূটনৈতিক দক্ষতা দেখিয়েছিল। ভারতের শান্তি প্রস্তাব মেনেই সোভিয়েত রাশিয়া উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমঝোতা ও যুদ্ধবিরতির উদ্যোগ নেয়। প্রশ্ন 15। স্বাধীন ভারতে জোট নিরপেক্ষতার নীতির নানা দিক সংক্ষেপে আলোচনা করো। উত্তর। সূচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি প্রভৃতি দেশ যুদ্ধজনিত কারণে সামরিক ও আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়লে এশিয়া ও আফ্রিকার যেসব দেশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পায় তাদের অন্যতম ছিল ভারত। স্বাধীন ভারত সরকার বৈদেশিক সম্পর্কের নীতি নির্ধারণ করতে গিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করে আমেরিকার নেতৃত্বাধীন ধনতান্ত্রিক জোট ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোটের বাইরে থেকে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। স্বাধীন ভারতে জোট নিরপেক্ষতার নীতি। 1. জোট নিরপেক্ষ নীতির অর্থ বা মূল কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রজোট গঠিত হয়। ভারত এই দুই জোটের কোনোটিতেই যোগ না দিয়ে উভয় জোটের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে স্বাধীনভাবে যে বিদেশনীতি পরিচালনা করে তা কোট জোট নিরপেক্ষ নীতি আনকোট নামে পরিচিত। 2. উদ্দেশ্য। 1. জাতীয় স্বার্থ রক্ষা। যে কোনো দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে সর্বাগ্রে বিবেচিত হয় জাতীয় স্বার্থ রক্ষার বিষয়টি।
ভারতবর্ষ ও তার পররাষ্ট্র নীতিতেও জাতীয় স্বার্থ রক্ষার বিষয়টিকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে। 2. স্বাধীন ও নিরপেক্ষ থাকা। ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্তির পর থেকেই অন্য রাষ্ট্রের ওপর নির্ভরশীল না থেকে বা অন্য রাষ্ট্রের দ্বারা প্রভাবিত না হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে পররাষ্ট্রনীতি পরিচালনা করে চলেছে। 3. আর্থিক স্বার্থ রক্ষা। অর্থনীতিকে মজবুত করার লক্ষ্যে স্বাধীন ভারতে যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছে, তেমন তা বাস্তবায়নের জন্য সোভিয়েত ও মার্কিন উভয়ের নেতৃত্বাধীন জোটের কাছে সাহায্য গ্রহণের নীতি অনুমোদিত হয়েছে। 4. তৃতীয় শক্তি জোট গঠন। ভারতের মতো বেশ কিছু দেশ ঠান্ডা লড়াইয়ের বাইরে স্বাধীন ও স্বতন্ত্রভাবে নিজেদের অবস্থান ধরে রাখতে আগ্রহী ছিল। ভারত চেয়েছিল এই দেশগুলিকে ঐক্যবদ্ধ করে তাদের নেতৃত্ব দিতে। 3. জোট নিরপেক্ষ নীতির সূচনা। স্বাধীনতা লাভের 5 মাস আগেই মার্চ 1947 খ্রিস্টাব্দ দিল্লিতে এশিয়ান রিলেশন কনফারেন্স নামক এশিয়ার প্রতিনিধিদের সমাবেশে জোট নিরপেক্ষ নীতির সূচনা হয়। এই সমাবেশে সাম্রাজ্যবাদ ও বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সমগ্র এশিয়ার ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দেওয়া হয়। 4. বৈশিষ্ট্য। ভারতের জোট নিরপেক্ষ নীতির উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য হল: 1. ঔপনিবেশিকতা বিরোধী। ভারত প্রায় 200 বছর ধরে ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে স্বাধীন হয়েছে, তাই ভারত পরবর্তী সময়ের ভিয়েতনাম, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, কঙ্গো প্রভৃতি দেশের ঔপনিবেশিকতা বিরোধী আন্দোলনের প্রতি সক্রিয় সমর্থন জানিয়েছে। 2. সাম্রাজ্যবাদ বিরোধী। নিকারাগুয়া, এল সালভাদোর, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ও পানামায় বহিঃরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে ভারত তীব্র সমালোচনা করেছে। আবার সাম্রাজ্যবাদ বিরোধী নামিবিয়ার গণসংগ্রাম ও প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামকে ভারত সমর্থন জানিয়েছে। 3. বর্ণ বৈষম্য বিরোধী। জাতি ও বর্ণের অজুহাতে যেখানেই শাসক শ্রেণী শোষিত জাতিকে স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে, সেখানেই ভারত প্রতিবাদ জানিয়েছে। 4. শান্তিপূর্ণ সহাবস্থানমূলক। প্রতিবেশী রাষ্ট্রসহ সকল রাষ্ট্রের সঙ্গেই শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের নীতি ভারতের বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য। 5. নিরস্ত্রীকরণ নীতি। ভারতের বিদেশ নীতির অন্যতম অঙ্গ হল নিরস্ত্রীকরণ ও আণবিক মারণাস্ত্রের প্রসার রোধ। ভারত চায় মানব কল্যাণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠা করার কাজে আণবিক শক্তি ব্যবহার করা হোক। 5. গুরুত্ব। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার কাজে জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব অনস্বীকার্য। 1. নবলব্ধ স্বাধীনতা রক্ষায়। সুদীর্ঘ প্রায় 200 বছর ধরে ব্রিটিশ শাসনাধীনে থাকার পর ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। ভারত এই নবলব্ধ স্বাধীনতাকে সযত্নে রক্ষা করতে পেরেছে জোট নিরপেক্ষ অবস্থানের জন্যই। 2. শান্তি প্রতিষ্ঠায়। বর্ণ বৈষম্যবাদ, ঔপনিবেশিকতাবাদ, সাম্রাজ্যবাদ ইত্যাদির বিরোধিতা ও নিরস্ত্রীকরণ নীতি নিয়ে ভারতের সদর্থক ভূমিকা দেশের অভ্যন্তরে ও বহির্বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করেছে। 3. তৃতীয় বিশ্বের নেতৃত্ব দান। সোভিয়েত ও মার্কিন নেতৃত্বাধীন দুই জোটের বাইরে থাকা তৃতীয় বিশ্বের দেশগুলিকে নিয়ে ভারত এক নির্জোট আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছে। মূল্যায়ন। বিশ্বজুড়ে বিভিন্ন আন্তর্জাতিক সমস্যায় ভারত সবসময় শুভবুদ্ধি সম্পন্ন ও নির্যাতিত রাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে। কোরিয়া যুদ্ধ, সুয়েজ সংকট, ইন্দোচীনে ফরাসি সাম্রাজ্যবাদের বিরোধিতা, জাতিপুঞ্জে চীনের সদস্যপদ লাভে সহায়তা করা ইত্যাদি প্রশ্নে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতের নেতৃত্বে তৃতীয় বিশ্বের জোট নিরপেক্ষ নীতি আধুনিক বিশ্ব রাজনীতির পুঁজিবাদী ও সাম্যবাদী লড়াইয়ের মাঝে মধ্যস্থতার কাজ করে চলেছে। প্রশ্ন 16। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফলাফল সংক্ষেপে লেখো। উত্তর। সূচনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফলাফল হিসেবে মূলত কৃষিজ উৎপাদন বেড়ে যাওয়ার ফলে দেশের খাদ্যের যোগান সুনিশ্চিত হয়।
পৃষ্ঠা 228। এরপর এর পাশাপাশি এই পরিকল্পনায় সেচ ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নেও এর পাশাপাশি এই পরিকল্পনায় সেচ ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নেও সাফল্য আসে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফলাফল: 1. কৃষিজ উৎপাদন বৃদ্ধি। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1951 থেকে 1956 খ্রিস্টাব্দ শিল্পের চেয়ে কৃষিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। এর ফলে কৃষিজ উৎপাদন অনেকটাই বেড়েছিল, 22%। এই সুবাদে বিভিন্ন ধরনের খাদ্যশস্যের উৎপাদন বাড়ে, তবে সব ধরনের কৃষিজ ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রাকে ছুঁতে পারেনি। তৈলবীজ ও তুলোর উৎপাদন লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেলেও আখ ও পাট উৎপাদন লক্ষ্যমাত্রার তুলনায় অনেকটাই কম হয়েছিল। প্রথম 5 বছরের মধ্যে 1953 থেকে 1954 অর্থবর্ষে কৃষিজ উৎপাদন সর্বাধিক হয়। খাদ্যশস্যের উৎপাদনের পরিমাণ উৎপাদন লক্ষ্য 616 লক্ষ টনকে অতিক্রম করে 650 লক্ষ টনে দাঁড়ায়। 2. সেচ প্রকল্প। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে পাঞ্জাবের ভাকরা নাঙ্গাল বাঁধ, ওড়িশার হীরাকুঁদ বাঁধ, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে দামোদর উপত্যকা বাঁধ, অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর সহ বেশ কয়েকটি সেচ প্রকল্প হাতে নেওয়া হয়। ফুটনোট: সেচ ব্যবস্থার বিকাশ প্রকৃত অর্থে কৃষি পরিকাঠামোর বিকাশকেই সূচিত করে। তাই এই বিচারে সেচ ব্যবস্থার বিনিয়োগকে কৃষি অনুষঙ্গে বিনিয়োগ হিসেবে ধরা ঠিক নয়। সেচের বিনিয়োগকে পরিকাঠামো ক্ষেত্রের বিনিয়োগ হিসেবেই দেখতে হবে। মূল পাঠে ফিরে এলাম। তাছাড়া এই পরিকল্পনাকালে বর্ষা ভালো হওয়ায় সেচের প্রয়োজনীয় জলের ঘাটতি ছিল না। তার ওপর এই সকল বাঁধ তৈরি হওয়ায় সেচ ব্যবস্থার উন্নতি হয়। শুধু তাই নয়, দামোদর উপত্যকা প্রকল্পটি ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনে ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় পাঞ্চেত বাঁধ এবং ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমান্তে মাইথন বাঁধ গড়ে তোলায় এইসব অঞ্চলে সেচ ব্যবস্থার আরও উন্নতি ঘটে। বিভিন্ন রাজ্যে এইসব বাঁধ নির্মাণ প্রকল্পগুলি গড়ে তোলার ফলে একদিকে যেমন সেচ ব্যবস্থার উন্নতি ঘটেছে, অপরদিকে তেমন বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ উৎপাদন এবং মৎস্য পালনেরও সুবিধা মিলেছে। 3. শিল্পক্ষেত্রে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পক্ষেত্রে তেমন ব্যয় বরাদ্দ রাখা হয়নি। তবুও 5 বছরের মেয়াদে শিল্পোৎপাদন বেড়েছিল 38%। তবে এই শিল্পোৎপাদনে বিকাশ ঘটেছিল মূলত বেসরকারি শিল্পকে ভিত্তি করে। তবুও এই সময়কালে সরকারি উদ্যোগে একে একে গড়ে ওঠে রেল ইঞ্জিন তৈরির কারখানা, পেট্রোলিয়াম শোধনাগার, পেনিসিলিন তৈরির কারখানা, সার কারখানা এবং সংবাদপত্রের কাগজ তৈরির কারখানা সহ বেশ কিছু বড় শিল্প প্রতিষ্ঠান। শিল্পক্ষেত্রে চালু থাকা কারখানাগুলির সম্প্রসারণ এবং সেগুলিকে আধুনিক রূপে গড়ে তোলার জন্য পরিকল্পনা খাতে 150 কোটি টাকা ধরা হলেও খরচ হয় 100 কোটি টাকা। 4. অন্যান্য ক্ষেত্রে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সিমেন্ট, ভারী রাসায়নিক দ্রব্য, ইঞ্জিনিয়ারিং, শিল্পজাত দ্রব্যের উৎপাদন লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গিয়েছিল। যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে প্রথম 5 বছরে প্রায় 370 মাইল নতুন রেলপথ তৈরি করা হয়। পরিকল্পনা গ্রহণকালে বিজ্ঞান প্রযুক্তিতে অগ্রগতি ঘটানোর নির্দিষ্ট লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়। প্রথম পরিকল্পনা কালেই কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বেশ কিছু উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় ল্যাবরেটরি ও সংস্থা গড়ে তোলে। এগুলির উদ্দেশ্য ছিল গবেষণামূলক কাজের পাশাপাশি পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা ও খাদ্য প্রযুক্তির ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবন ঘটানো। এছাড়াও প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সরকারি উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সুযোগ বাড়ে। মূল্যায়ন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সার্বিকরূপে অর্থনীতিকে চাঙ্গা করার পরিকল্পনা করা হয়েছিল। বিভিন্ন ত্রুটি, বিচ্যুতি, ব্যর্থতা ও সীমাবদ্ধতা থাকলেও
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাফল্যজনক ভূমিকা প্রশংসনীয় ছিল।